শিক্ষার্থীরা, আহ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। অনেকদিন পর তোমাদের সাথে আবার ক্লাস নিতে আসলাম। আহ, তোমরা জানো না হয়তো বা জানো, আহ, মানে আমি একটু শারীরিকভাবে অনেক অসুস্থ ছিলাম। এখনো আছি, পুরোপুরি সুস্থ হতে পারিনি। আমার পরিবারও অনেক বড় একটা খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। দোয়া করো আমাদের জন্য, যেন খুব দ্রুত এই সময়টা কাটিয়ে উঠতে পারি, আর আমি যেন সুস্থ হয়ে যাই। কারণ আসলে এভাবে আসলে দিনাতিপাত করাটা আসলে খুবই কষ্টকর। যে অসুস্থ হয় সে বোঝে কেমন লাগে। যাই হোক, তোমরা আমাদের জন্য দোয়া করো, আমার পরিবারের জন্য দোয়া করো। আমি যেহেতু তোমাদের পরীক্ষা সামনে, তোমরা সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছো, সিলেবাসটাও কমপ্লিট করতে হবে। একটা তাড়া 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 রয়েছে আমার তোমাদের। আমি তাই আবার তোমাদের ক্লাস নেওয়া শুরু করেছি। কালকের পরীক্ষা, কালকে তোমাদের সিটি ছিল, বৃহস্পতিবার সিটি হয়, কিন্তু বৃহস্পতিবার আমি যেহেতু তোমাদের ক্লাস নিতে পারিনি, তাই আগামীকালকে সিটি নিব না। শনিবার থেকে তোমাদের সিটি পরীক্ষা। আহ উপরওয়ালা যদি আমাকে বাঁচিয়ে রাখে, শনিবার থেকে আবার রেগুলারলি তোমাদের সিটি পরীক্ষা আমি নেওয়া শুরু করব। আজকের আমি অধ্যায় 9-এর, যেহেতু আমি তোমাদের সাথে লাস্ট যখন ক্লাস নিয়েছিলাম অধ্যায় 9টা শেষ করেছিলাম, তো আমি ওটার উপরেই কিছু প্রশ্ন, যেগুলো আমি তোমাদেরকে পোস্ট করেছিলাম এই 2-1 দিনের মধ্যে, এগুলাই আমি আজকে ভিডিও আকারে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে সিটি পরীক্ষাতে শনিবার তোমরা অ্যাটেন্ড করতে পারো, ভালোভাবে অ্যান্সারগুলো লিখতে পারো। চলো ক্লাস শুরু করি। ব্যবসায় সহায়ক সেবা অধ্যায় 9। তোমাদের ব্যবসায় সহায়ক সেবা আমরা পড়েছিলাম যে সহায়ক সেবা হচ্ছে একটা একটা ব্যবসায় শুরু করার ক্ষেত্রে অনেক ধরনের সহায়তা প্রয়োজন হয়। সেটা শুধু একটা ব্যবসায় শুধু মূলধন নিয়েই যে তুমি নিজের ইচ্ছা দিয়ে মূলধন নিয়েই তুমি শুরু করে ফেললে আর সেটা সফল হয়ে গেল, বিষয়টা তা না। একটা ব্যবসার উদ্যোগ মাথায় যখন কাজ করে তখন থেকে শুরু করে সেই ব্যবসাটা রানিং করে টিকে থাকা পর্যন্ত প্রতিটা মুহূর্তে নানান ধরনের সহায়তা প্রয়োজন হয়। আর এগুলোই হচ্ছে ব্যবসায়ের সহায়ক সেবার অন্তর্ভুক্ত। আমরা দেখেছিলাম 3 ধরনের সহায়ক সেবা ছিল। সেখানে কি কি ছিল? প্রথমত উদ্দীপনামূলক সহায়ক সেবা ছিল, সমর্থনমূলক সহায়ক সেবা ছিল, তারপরে হচ্ছে কি সংরক্ষণমূলক সহায়ক সেবা। 3 ধরনের সহায়ক সেবা আমরা দেখেছিলাম। সহায়ক সেবার ক্ষেত্রে উদ্দীপনামূলক সেবাগুলো সাধারণত কি ছিল, যে একজন ব্যবসা গঠন করতে যখন আগ্রহী হয়, তার ভেতরে যখন নানান আইডিয়া কাজ করতে থাকে, তখন যে ধরনের সেবা দেওয়া হয় তাকে হচ্ছে কি, মানে তাকে পরামর্শ দিয়ে তাকে তার ভয় সংকোচ এগুলো দূর করতে যে সহায়তা করে, সেই সেবাটা দেওয়াটাই হচ্ছে উদ্দীপনামূলক সেবা। প্রশিক্ষণ দেওয়া বা কোনো কিছু সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া না, আই মিন ধারণাটাকে কাজে লাগানোর ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা আসতে পারে, কিভাবে মোকাবেলা করতে হবে, এই ধরনের যে পরামর্শগুলা, তার একজন ব্যক্তির একটা ব্যবসা শুরু করতে গেলে অবশ্যই পারিপার্শ্বিক অবস্থার কথা বিবেচনা করতে হবে, তার নিজের অবস্থার কথা বিবেচনা করতে হবে, নিজের ভয় সংকোচকে দূর করতে হবে। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে যে সেবা দেওয়া হয় তাকে বলা হয় উদ্দীপনামূলক সেবা। উদ্দীপনামূলক সেবা অনেকগুলো প্রতিষ্ঠান দিয়ে থাকে: যুব অধিদপ্তর, যুব প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা অধিদপ্তর, মহিলা প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, আরো অনেক ধরনের প্রতিষ্ঠান আছে ইত্যাদি। এরা হচ্ছে উদ্দীপনামূলক সেবা দেয়। সমর্থনমূলক সেবার ক্ষেত্রে হচ্ছে যখন একজন উদ্যোক্তা ব্যবসা গঠন করতে আগ্রহী হওয়ার পর তা বাস্তবে যখন গঠন করা শুরু করে, তখন যে সেবাটা দরকার হয় তাকে সমর্থনমূলক সেবা বলা হয়। মানে যখন সে কাজে নেমে পড়ে তখন যে সহায়তা, তখন তার কি কি সহায়তা হয়, হয় তার পুঁজির প্রয়োজন হয়, তার লাইসেন্সের দরকার হতে পারে, তার ঋণের দরকার হতে পারে, তার অবকাঠামোগত সুযোগ সুবিধা দরকার হতে পারে। অবকাঠামোগত কি, যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, এগুলো। তারপরে নানা ধরনের তোমার আহ, এলাকা ভিত্তিক সহযোগিতা, যে এলাকায় গঠন করবে সেখানকার অবস্থা ভিত্তিক বা পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে বিভিন্ন ধরনের সহায়তা দরকার হতে পারে। তো এই ধরনের সহায়তাগুলো হচ্ছে সমর্থনমূলক সেবা। মানে কাজে নামার পর যে সেবাটা দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে সমর্থনমূলক সেবা। এই সেবাগুলো দিয়ে থাকে সাধারণত কিছু প্রতিষ্ঠান আছে, যেমন বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা, বেসিক ব্যাংক লিমিটেড, কর্মসংস্থান ব্যাংক, বিভিন্ন বেসরকারি সংস্থা, বাণিজ্যিক ব্যাংক,
সরকারি লাইসেন্সিং কর্তৃপক্ষ, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান যেমন রাস্তা, পানি, বিদ্যুৎ, গ্যাস এগুলো যারা দেয়, অথবা কর অবকাশ দেয়। যেমন হচ্ছে যে কোনো কোনো অঞ্চল থাকে যেখানে যদি তুমি সেসব অঞ্চলে যদি তুমি ব্যবসা প্রতিষ্ঠা করো, সেক্ষেত্রে তোমাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়তো সরকারকে কর দিতে হবে না। নতুন ব্যবসায়ী বা নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে এটা অনেক বড় একটা সহায়তা। কারণ ১ বছরও যদি তোমার কর মওকুফ করা হয়, সেই টাকাটা কিন্তু তোমার জন্য অনেক কি বলবো, অনেক উপকারী বা অনেক আম একটা ব্যাকআপ হিসেবে কাজ করবে তখন। ঠিক আছে? আর সংরক্ষণমূলক সেবা হচ্ছে যে সংরক্ষণমূলক একটা ব্যবসা শুরু করে ফেললেই সেটার সেবাদান কিন্তু শেষ হয়ে যায় না। সেটাকে এই ব্যবসাটাকে মার্কেটে টিকিয়ে রাখার জন্য যে সেবা প্রদান করা হয় বা উৎসাহ উদ্দীপনা ব্যবসায়ী যাতে উৎসাহ নিয়ে কাজটা চালিয়ে যেতে পারে, সেই উৎসাহ উদ্দীপনাকে ধরে রাখার জন্য যে সেবার প্রয়োজন হয় তাকে সংরক্ষণমূলক সেবা বলে। ঠিক আছে? তো এরকম দিয়ে থাকে হচ্ছে বাংলাদেশ বিএসটিআই, বিনিয়োগ বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ড, রপ্তানি উন্নয়ন ব্যুরো, ট্রেডমার্ক, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর, পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ শিল্প বণিক সমিতি, বাংলাদেশ তাঁত বোর্ড, এগুলো সব হচ্ছে এই সংরক্ষণমূলক সেবা দিয়ে থাকে। তো এই হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে এই চ্যাপ্টারের মধ্যে। এরপরে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাখ্যাগুলো আছে। তোমাদেরকে আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারে যেটা হচ্ছে যে এমসিকিউ, মানে মেইন বেসিক যে বিষয়গুলো হচ্ছে যে সেবা কি, কাকে বলে, কয় ধরনের সেবা, উদ্দীপক অনুযায়ী কে কোন ধরনের সেবা পেয়েছে, এই বিষয়টা আর হচ্ছে যে এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারে এগুলোই আর কি মূলত আসা। বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে একটু ধারণা রাখবে যে কোন প্রতিষ্ঠান কি ধরনের কাজ করে থাকে, তাহলেই হবে। আর অনেক অনেক হচ্ছে তোমার বিভিন্ন অ্যামাউন্ট বা বিভিন্ন ফিগার আছে, যে ম্যাথমেটিক্যাল ফিগার গুলো, এগুলো সব এত মনে রাখার দরকার নাই। চেষ্টা করো যে প্রতিষ্ঠানগুলো কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কে প্রতিষ্ঠা করেছে, এই বিষয়গুলোই মেনলি মূলত কতজন নিয়ে তৈরি হয়েছিল, এই ধরনের বিষয়গুলোই জাস্ট গুরুত্বপূর্ণ। আরো অনেক সংখ্যা পাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভিতরে, যে এগুলো সব মনে রাখতে পারবে না, সম্ভবও না, দরকারও নেই। ঠিক আছে? তো আসো আমি সরি, সৃজনশীল প্রশ্ন, যেটা যে এই অধ্যায়ের কয়েকটা সৃজনশীল প্রশ্ন একটু আলোচনা করে দেই, তোমাদের সিটিতেও লাগবে। তো তোমরা একটু মন দিয়ে শুনবে। আচ্ছা, আর আজকে ক্লাসটা একটু দেখো, কারণ হচ্ছে যেহেতু শনিবার সিটি পরীক্ষা নিব, তাই এটা অ্যাটেন্ড করবো আজকে ক্লাসটা, অবশ্যই বই সাথে নিয়ে। প্রথম উদ্দীপকটা দেখো, বলেছে যে তুষার বিবিএ পাশ করে ব্যবসায় করার সিদ্ধান্ত নেন। তিনি বিসিকের অধীনে প্রশিক্ষণ ও 20,000 টাকা ঋণ নিয়ে একটি বুটিক কারখানা স্থাপন করেন। সরকারি ব্যাংকগুলোর ঋণ সহায়তা পেলে তিনি তার কারখানা থেকে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নিতে পারেন। দেখো, তার মানে হচ্ছে তিনি প্রশিক্ষণ নিয়েছে বিসিক থেকে, তারপর ঋণ পেয়েছে, বিসিকের অধীনে প্রশিক্ষণ ও 20,000 টাকা ঋণ নিয়েছেন। তারপরে ব্যাংকগুলোর ঋণ সহায়তা পেলে তিনি কি করতে পারবেন, বিদেশেও রপ্তানি করতে পারবে। বিজিএমই কি? বিজিএমইএ বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের স্বার্থ রক্ষা ও ব্যবসায়িক উন্নয়নের জন্য গঠিত বেসরকারি সংস্থার নামই হচ্ছে বিজিএমইএ। ঠিক আছে? বিজিএমইএ। ও আর হচ্ছে এই যে এগুলোর ফুল ফর্ম অবশ্যই পড়বে, ফুল ফর্মগুলো খাতায় লিখে লিখে পড়বে। তাহলে হচ্ছে তোমাদের এই ফুল ফর্ম অনেক সময় আসে 1 মার্কের কোশ্চেনের জন্য, তাহলে তোমাদের আর ভুল হবে না। ঠিক আছে? তো বিজিএমইএ বলেছে যে বিজিএমইএ হচ্ছে সাধারণত বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের স্বার্থ রক্ষা আহ, ও ব্যবসায়িক উন্নয়নের জন্য গঠিত বেসরকারি সংস্থাই হচ্ছে বিজিএমইএ, মানে তৈরি পোশাকের সাথে জড়িত এরা। এরপরে ইপিবি কিভাবে বাণিজ্যে রপ্তানি বাণিজ্যে সহায়তা করে। ইপিবি মানে হচ্ছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বা রপ্তানি উন্নয়ন ব্যুরো, যেটাকে বলা বলা হয় ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বা রপ্তানি উন্নয়ন ব্যুরো। ঠিক আছে?
আর বিজিএমই এর ফুল ফর্মটাও যদি লিখতে পারো কাকে বলের জায়গায়, তাহলেও হবে। মানে যেহেতু 1 মার্কের প্রশ্ন ক নম্বরটা, তাহলে সেক্ষেত্রে যদি দেখো যে সংজ্ঞা লিখতে পারছো না, বা এক কথায় লিখতে পারো যে তৈরি পোশাক শিল্পকেও তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের উন্নয়নের জন্য, সাদা তৈরি পোশাক প্রস্তুতকারকদের স্বার্থ রক্ষার জন্য যে প্রতিষ্ঠান, সেটাই বিজিএমইএ। অথবা যদি ফুল ফর্ম লিখে দাও যে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, সেটাতেও 1 মার্ক পেয়ে যাবে। ঠিক আছে, যেটাই লিখো, যেভাবে মনে রাখতে পারো। এরপরে হচ্ছে ইপিবির ক্ষেত্রে ফুল ফর্ম এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বা বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো কিভাবে রপ্তানি বাণিজ্যে সহায়তা করে। এটা হচ্ছে কি করে যে এটি একটি স্বায়ত্ত প্রতিষ্ঠান। এখানে রপ্তানি আয় বাড়ানোর লক্ষ্যই আসলে মূলত এর উদ্দেশ্য। কিভাবে দেশের রপ্তানি আয় বাড়ানো যায়, সেটাই মূলত এই প্রতিষ্ঠানের লক্ষ্য। দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে রপ্তানি বাণিজ্যের ভূমিকাটাই আসলে তুমি কখনোই কি করতে পারবে না, এটাকে তুমি অবহেলা করতে পারবে না। আর মূলত এই এক্সপোর্ট প্রমোশন ব্যুরোই হচ্ছে কি করছে, এই বিভিন্ন বছরে প্রতি বছরে দেখা যায় যে রপ্তানি করা মানে রপ্তানিযোগ্য যে সকল পণ্য আছে যেগুলো বাইরে রপ্তানি করা হয়, ওগুলোর মেলার আয়োজন করে এবং বিভিন্ন দেশীয় রপ্তানিকারকদের সাথে বিদেশিদের যে একটা মেলবন্ধন বা তাদের সাথে যে একটা যোগাযোগের ব্যবস্থা করে দেয়, বিভিন্ন রপ্তানিকারকদেরকে ঋণ দেয়, তথ্য সরবরাহ করে, দেশের রপ্তানি আয় বাড়ে এতে, এবং এভাবেই আসলে মূলত সহায়তা করে। তাহলে কি করতে পারে, নানান ধরনের কাজ করে। প্রথমটা হচ্ছে যে রপ্তানিযোগ্য পণ্য নিয়ে মেলার আয়োজন করে, তারপরে বিদেশি ক্রেতাদের সাথে দেশীয় রপ্তানিকারকদের যোগাযোগ ঘটিয়ে দেয় বা চুক্তি করতে সহায়তা করে, রপ্তানিকারকদেরকে ঋণ দেয়, ব্যবসা সম্পর্কিত তথ্য সরবরাহ করে। তো এভাবেই আসলে ইপিবি রপ্তানি বাণিজ্যের সহায়তা করে। তারপরে বলেছে যে বুটিক কারখানা স্থাপনে তুষারকে কোন ধরনের সহায়ক সেবা দেওয়া হয়েছে। ঋণ আর প্রশিক্ষণ যখন দেওয়া হচ্ছে, তার মানে এটা হচ্ছে যখন প্রশিক্ষণ উদ্দীপনামূলক ও সমর্থনমূলক দুটাই দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রথমত হচ্ছে যখন ব্যবসা শুরু করার আগে সে প্রশিক্ষণ নিয়েছে, সেহেতু এটা উদ্দীপনামূলক সহায়তা, এবং যেহেতু ঋণ নিয়েছেন ব্যবসা করতে নেমে, তখন সেটা হয়ে গেছে সমর্থনমূলক সহায়তা। তার মানে তুষার কিন্তু বুটিক কারখানা স্থাপনের ক্ষেত্রে 2 ধরনের সহায়তাই পেয়েছেন। যেহেতু উদ্দীপনামূলক সহায়তার ক্ষেত্রে প্রশিক্ষণ, তথ্য সরবরাহ, বিনিয়োগের সুযোগ সুবিধা প্রভৃতি এই উদ্দীপনামূলক সহায়তার অন্তর্ভুক্ত, তাহলে অবশ্যই তুষারেরটাও কি হচ্ছে যে উদ্দীপনামূলক সহায়তা। আর সমর্থনমূলক সহায়তার মধ্যে কি কি আছে, যেমন পুঁজি সরবরাহ করা, কর অবকাশ দেওয়া, ভর্তুকি প্রদান, এগুলো সব হচ্ছে সমর্থনমূলক সহায়তার ক্ষেত্রে পড়ে। সেক্ষেত্রে তুষার সমর্থনমূলক সহায়তাও পেয়েছে। এরপরে তোমরা উদ্দীপকের সাথে রিলেট করবে, তাহলেই হবে। তারপরে ঘ নম্বরে বলেছে যে কেবল সরকারি সহায়তায় কি তুষারের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি নিশ্চিত করতে পারবে, তোমার মতামত দাও। সরকারি বেসরকারি 2 ধরনের সহায়তাই আসলে দরকার। শুধু সরকারি দিলে যেমন হবে না, আবার শুধু বেসরকারি সহায়তা দিয়েও কিন্তু হবে না। দেশের শিল্প বাণিজ্যের উন্নয়নের ক্ষেত্রে 2 ধরনের সহায়তাই দরকার। যেমন একদিক থেকে সে বিসিকের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে, ঋণ পেয়েছে, আবার অন্যদিক থেকে এখন যদি সরকার তাকে সহায়তা দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কি হবে, তোমার কিন্তু গুরুত্বপূর্ণ একটা উন্নয়ন সে ঘটাতে পারবে, বা অর্থনৈতিকভাবে কিন্তু সেটা আলটিমেটলি দেশের জন্যই উন্নতি নিয়ে আসবে। তো বাংলাদেশের সরকারি যে সহায়তা দানকারী প্রতিষ্ঠানগুলো কি কি আছে, যেমন হচ্ছে বেসিক, এসএমই ফাউন্ডেশন, সরকারি যে ব্যাংকগুলো সেগুলো হচ্ছে সরকারি সংস্থা, আর বেসরকারি ক্ষেত্রে আছে মাইডাস, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, আশা, এগুলো হচ্ছে বেসরকারি সহায়তাকারী প্রতিষ্ঠান। আহ, তুষারের ক্ষেত্রেও তোমরা লিখবে যে যে শুধু সরকারি না, সে বেসরকারি সহায়তাও কিন্তু তুষারকে কি করবে, উৎপাদিত পণ্য বিদেশি রপ্তানিতে নিশ্চিত করতে সহায়তা করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের সরকারি সহায়তা দানকারী প্রতিষ্ঠানগুলো শিল্প বাণিজ্যের উন্নয়নে অসামান্য অবদান রাখছে, যেহেতু সেক্ষেত্রে সবার কাছে এই সহায়তা কিন্তু সবার কাছে কিন্তু সরকারি সহায়তা সহজে পৌঁছায় না, কারণ সরকারি সহায়তা হচ্ছে সবাইকে দেওয়াও হয় না, সবাই এত সহজে পায়ও না। আহ, তবে সরকার যদি খুব সহজভাবে এই সহায়তাগুলো প্রদান করতে পারে, এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকেও যখন সহায়তা পাওয়া যাবে, তখন কিন্তু তুষারের মতো ব্যক্তিরা কি করতে পারবে, সহায়তা ব্যক্তিরা কিন্তু কি করতে পারবে যে উন্নয়ন করতে পারবে বা পণ্য বিদেশে রপ্তানি করে নিশ্চিত করতে পারবে। তাহলে এটা গেল 1 নম্বরের। এরপর 2 নম্বরে দেখো,
রংপুরের মিতালী নাটোর ও পাবনা থেকে মাছ সংগ্রহ করে শুটকি তৈরি করে তা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। ঠিক আছে। রংপুর দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। ঋণের জন্য তিনি বিভিন্ন ব্যাংকে যোগাযোগ করলেও জামানত ছাড়া ঋণ নিতে পারেন না। তার এক বন্ধু তাকে একটি ব্যাংকের নাম বলে যেখানে তার মতো উম, ব্যবসায়ীদের জামানত ছাড়া ঋণ পাওয়ার সুযোগ রয়েছে। তিনি ওই ব্যাংকের সাথে যোগাযোগ করে সফল হন এবং ব্যবসায় সম্প্রসারণে সক্ষম হন। আচ্ছা, এখানে দেখো বিসিক এর পুনরূপ কি, বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, এটা বইয়েই পাবে। তারপর এসএমই ফাউন্ডেশন বলতে কি বোঝো? এসএমই ফাউন্ডেশন তো হচ্ছে কি স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, যেটাকে বলে এসএমই শর্ট ফর্ম। এসএমই হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার যে সম্প্রসারণ এবং উন্নয়নের জন্য যে প্রতিষ্ঠান ঋণ সুবিধা, ঋণ থেকে শুরু করে প্রশিক্ষণ দিয়ে থাকে তাকে বলা হচ্ছে এসএমই ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন আসলে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার খাতে ঋণ সরবরাহ দিয়ে যাচ্ছে এবং ফলে ঋণ সুবিধাও বেড়েছে। আর সংস্থাটি সাধারণত নতুন উদ্যোক্তাদের প্রয়োজনীয় তথ্য ও দিক নির্দেশনা দেয়, মানে গাইডলাইন এবং পরামর্শ দিয়ে থাকে। শুধু যে ঋণ দেয় তা না, ঋণ এবং প্রশিক্ষণ দুটোই দিয়ে থাকে। কাদেরকে দেয়? ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের যে উদ্যোক্তা তাদেরকে দিয়ে থাকে। আচ্ছা, এরপরে বলেছে মিতালী জামানত ছাড়া কোন ব্যাংক থেকে ঋণ পেতে পারেন, ব্যাখ্যা করো। জামানত ছাড়া, তাহলে তিনি যেহেতু সকল ব্যাংকে গিয়েছেন কিন্তু সবাই জামানত চেয়েছে, কিন্তু এমন একটি ব্যাংক আছে যে যেটার ক্ষেত্রে আসলে জামানত মানে কোনো কিছু জমা দেওয়ার প্রয়োজন হয় না ঋণ নেওয়ার জন্য। তো সেই ব্যাংকটার নাম কি? তাহলে সেই ব্যাংকের নাম হচ্ছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক থেকে মিতালী দত্ত জামানত ছাড়াই কি করতে পারে? ঋণ পেতে পারে। আর এই গ্রামীণ ব্যাংক কাদের কাজ কি, এরা কাদের জন্য কাজ করে? গ্রামীণ ব্যাংক কাজ করে আসলে গ্রামের বিত্তহীন দুস্থ নারী ও পুরুষদের ব্যাংকিং এবং ঋণ সুবিধা দিয়ে থাকে। আর দরিদ্র ও ভূমিহীন জনগোষ্ঠীকে ঋণ দেওয়ার কর্মসূচি নিয়ে এই প্রকল্প গঠিত হয়। ঠিক আছে, গ্রামীণ ব্যাংকের এটাই কাজ। এরপরে তোমরা উদ্দীপকের সাথে এটাকে করবে, মেলাবে, তাহলেই হবে। উদ্দীপকটা একটু উল্লেখ করবে যে তিনি মিতালী পাবনা থেকে মাছ সংগ্রহ করে, ঠিক আছে, নাটোর ও পাবনা থেকে মাছ সংগ্রহ করে শুটকি করেন এবং তিনি তা বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। আর ঋণের জন্য তিনি যে ব্যাংক থেকে ঋণ নিতে পারেন বন্ধুর কাছ থেকে শুনেছেন সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। এখানে জামানত ছাড়া ঋণ পাওয়া যায়। আর মূলত গ্রামীণ ব্যাংক নারী উদ্যোক্তাদেরকে বিশেষ ঋণ সুবিধা দিয়ে থাকে এবং বিভিন্ন ধরনের অন্যান্য সহযোগিতাও করে থাকে। তাই গ্রামীণ ব্যাংকের কথাই এই উদ্দীপকে বলা হয়েছে। এরপরে ঘ নম্বরে বলেছে দেখো, নারী উদ্যোক্তা উন্নয়নে এই ধরনের ব্যাংক ঋণ কতটুকু অবদান রাখতে সক্ষম, যুক্তিসহ বিশ্লেষণ করো। অবশ্যই অনেক অবদান, গ্রামীণ ব্যাংকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কারণ এই গ্রামীণ ব্যাংক জামানত ছাড়া ঋণ প্রদান করে থাকে এবং এটা আসলে ভূমিহীন দুস্থ গরিব মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ যে দুস্থ, যে গরিব, সে জামানত দিয়ে ঋণ কোত্থেকে পাবে? তার যদি জামানত দেওয়ার মতো সম্পদই থাকতো তাহলে তো তাকে তো আর ঋণের প্রয়োজন হতো না। তাহলে এই নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে জামানতবিহীন যে ঋণ দেয় এর ফলে নারী উদ্যোক্তারা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারে এবং অর্থনৈতিকভাবে তারা কিন্তু নিজের যেমন উন্নয়নের পাশাপাশি একটি দেশের উন্নয়নেও কিন্তু সহায়তা করতে পারে। তো এই হচ্ছে তুমি তোমার নিজের যুক্তি দিয়ে বিশ্লেষণ করবে যে এই সহজ শর্তে ঋণ পাচ্ছে এবং এর মাধ্যমে কি হচ্ছে যে ব্যবসা সম্প্রসারণ করতে পারছে, লাভবান হচ্ছে। উম, তারা ওই এই সুদের হাত থেকে রক্ষা পাচ্ছে, তারা বিভিন্ন হাঁস মুরগির খামার করতে পারছে, ক্ষুদ্র শিল্পের উন্নয়ন করতে পারছে। তারপরে অন্য নারীরাও কি একজনের উন্নতি দেখলে তখন অন্যরাও কি করবে, কাজে এগিয়ে আসবে, ব্যবসায় গঠনে আগ্রহী হবে, এতে তাদের কর্মসংস্থান বাড়বে। তাহলে এভাবেই কিন্তু আসলে অবদান রাখছে। তাহলে এই হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 3 নম্বরে দেখো বলেছে যে জার্মানি, স্পেন ও ইতালি অর্থনৈতিকভাবে উন্নত 3টি দেশ। একই মহাদেশের এই দেশগুলোর উন্নতির পেছনে রয়েছে একটি আন্তর্জাতিক জোট। এই জোটের অধীন দেশগুলো একই মুদ্রা ব্যবহার করে থাকে। পারস্পরিক অর্থনৈতিক উন্নয়ন ও সম্পর্ক উন্নয়নে এই জোট বিশ্বের অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা,
প্রজনন শিল্প বলতে কি বোঝো? এখানে দেখো তোমাদের কিন্তু বোর্ডে এরকম কোশ্চেন আসে, দেখা যায় যে এক চ্যাপ্টারের মধ্যে আরেক চ্যাপ্টারের প্রশ্ন দিয়ে দেয়, যেমন এই প্রজনন শিল্প কাকে বলে, এটা প্রথম চ্যাপ্টারের মধ্যে ছিল, সেখান থেকে দিয়ে দিয়েছে। এগুলো এরকম কিন্তু মিক্সড আপ কোশ্চেন আসে তোমাদের বোর্ডে, তাই তোমরা করবে না, মানে একদমই চিন্তা করবে না যে যে অধ্যায় থেকে আসবে সব প্রশ্ন সেই অধ্যায় রিলেটেডই হবে, এরকম ভাবাটা কিন্তু একটা বোকামি করবে। প্রজনন শিল্প হচ্ছে যে শিল্পের ক্ষেত্রে যে উৎপাদিত পণ্য পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা হয় তাকে হচ্ছে প্রজনন শিল্প বলে। এরপরে হচ্ছে বীমা বলতে কি বোঝো? বীমা হলো বীমা গ্রহীতা ও বীমাকারীর মধ্যে সম্পাদিত চুক্তি, যার মাধ্যমে বীমাকারী নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বীমা গ্রহীতাকে ভবিষ্যৎ সম্ভাব্য ঝুঁকি নেওয়ার জন্য আর্থিক নিরাপত্তা দেয়। ঠিক আছে, মানে বীমাকারী বীমাকারী হচ্ছে কি করে, নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বীমা গ্রহীতার নিরাপত্তা নিশ্চিত করে, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে। এরপরে বলেছে যে উদ্দীপকে কোন জোটের কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যেটাকে বলে সেই জোটের কথা বলা হয়েছে। ইউরোপিয়ানরা তাদের মধ্যকার অর্থনৈতিক বন্ধনকে মজবুত করে নিজেদেরকে অর্থনৈতিক পরাশক্তিতে গড়ার জন্যই রূপান্তর করার জন্যই এই জোট গঠন করেছে, মানে নিজেদের উন্নয়নের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন এই জোট তৈরি করেছে তাদের অর্থনৈতিকভাবে কি মানে শক্তিশালী হওয়ার জন্য। এটি সবচেয়ে বড় ও সবচেয়ে সফল আঞ্চলিক অর্থনৈতিক জোট হিসেবে বিবেচিত হয় বর্তমানে। আচ্ছা, এই দেশের এরা হচ্ছে এটি বলেছে যে এই জোটের অধীনে যে দেশগুলো তারা একই মুদ্রা ব্যবহার করে, তারা ইউরো, এই মুদ্রাটার নাম হচ্ছে ইউরো, তারা ইউরো মুদ্রা ব্যবহার করে সবাই। আর এর অধীনে যে সকল দেশ সবাই একই ধরনের শুল্ক হার ধার্য করে, মানে সবকিছু তাদের একই হবে। আর আর সরি, সকল দেশের জন্য, মানে এই জোটের আন্ডারে যতগুলো দেশ আছে সবাই সবার অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখে এবং সবাই সবার ব্যাকআপ হিসেবে কাজ করে। তো এই কারণেই মূলত বলা হয় যে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ বর্তমানে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক জোট হিসেবে পরিচিত। ঠিক আছে, উন্নয়নশীল দেশগুলোর জন্য কি এই জোট অনুসরণীয় হতে পারে? যুক্তি সহ লিখো। আচ্ছা, অবশ্যই এটা অন্যান্য দেশের জন্য, উন্নয়নশীল দেশের জন্য অনুসরণীয় হতে পারে, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ যেভাবে কি মানে এটার মাধ্যমে এই জোটের ভিতরে আসলে জোটের মাধ্যমে কিন্তু কি হয়, মানে অর্থনৈতিকভাবে মারাত্মকভাবে শক্তিশালী হওয়া সম্ভব, এবং যখনই একটা দেশ বা একটা জাতি অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে তখন কিন্তু স্বাভাবিকভাবেই সারা পৃথিবীতে তার মূল্যায়নটাও অন্যরকম হবে। তারা কিন্তু অন্য দেশের থেকে অনেক বেশি শুধু অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে তা না, এটা কিন্তু তাদেরকে রাজনৈতিক এবং কূটনৈতিকভাবেও তাদেরকে অনেক বেশি স্ট্রং হতে সাহায্য করবে। আর এই ইউরোপিয়ান ইউনিয়ন বা এই জোটটাকে কিন্তু বাইরের জগতের সব সব দেশ, মানে বাইরের বিভিন্ন দেশ কিন্তু শক্তিশালী অন্যান্য যে সকল দেশ রয়েছে তারাও কিন্তু হিংসা করে বা একটা চ্যালেঞ্জ হিসেবে দেখে, কারণ এটা আসলে এত দ্রুত উন্নয়নের সহায়তা করেছে যে এর আনবিলিভেবল। এটা গঠনের ফলে দ্রুত অর্থনৈতিক সুবিধা তোমার নিশ্চিত, এটা তুমি বলতে পারো। আর বর্তমানে সবচেয়ে সফল আঞ্চলিক অর্থনৈতিক জোট, এটি সদস্য দেশগুলোর মধ্যে পণ্য, সেবা, মূলধন ও জনশক্তির অবাধ প্রবাহ নিশ্চিত করে, মানে নিজেদের মধ্যে এই জোটের ভেতরে যে দেশগুলো আছে তারা কিন্তু নিজেদের ভেতরে তাদের অবাধ যাতায়াত, এক দেশের সাথে আরেক দেশের যোগাযোগটা অন্যরকম, খুব ইজি গোয়িং, এখানে কোনো ধরনের কোনো ঝামেলা, কূটনৈতিক ঝামেলা হয় না। তারপরে পণ্য, সেবা, মূলধন ও জনশক্তির অবাধ প্রবাহ রয়েছে, মানে এক দেশ থেকে আরেক দেশে এদের জন্য যাওয়া আসাটা অনেক মানে সহজ। এতে তাদের মধ্যে সম্পর্কের উন্নয়ন হয়েছে। তারা নিজেদের মধ্যে একটি সাধারণ মুদ্রা চালু করেছে, যেটার ফলে তাদের মুদ্রার মান একই থাকে, সেটা হচ্ছে ইউরো। বহিঃশুল্কগুলোও তারা একই রকম ধার্য করেছে।
এর ফলে সহজেই যে ব্যবসা সংক্রান্ত বাধাগুলো দূর করা সম্ভব হয়েছে। আর ইউরোপিয়ান ইউনিয়ন অর্থনৈতিক জোট এবং অর্থনৈতিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া শক্তিশালী রাজনৈতিক সংস্থা হিসেবে আমি বললাম না যে শুধু একটা দেশ যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হয় তখন কিন্তু রাজনৈতিকভাবেও তার কি হয়, মেরুদণ্ড শক্ত হয়ে যায়। তখন কিন্তু বাইরের অনেক দেশ কিন্তু তাদেরকে সমীহ করে চলে বা তাদেরকে সম্মান দিতে শেখে। ইউরোপীয় ইউনিয়ন যেভাবেই তার নিজেদের সদস্য দেশগুলোর উন্নতি করেছে তা কিন্তু আসলেই উন্নয়নশীল দেশের জন্য অনুকরণীয় হতে পারে। আর তারাও এভাবে দেশের দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠতে পারে। যখনই তুমি জোট বেঁধে কাজ করবে তখন কিন্তু তুমি তোমার দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠতে পারবে। তাহলে তুমি বলতে পারো যে অবশ্যই উন্নয়নশীল দেশগুলোর জন্য এই জোট অনুসরণীয় হতে পারে। তো এই গেল হচ্ছে তোমাদের সৃজনশীলের আলোচনা ভিডিও আজকের। তোমরা আজকে ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখবে, বইয়ের সাহায্য নেবে, তাহলে অবশ্যই দেখবে যে আর সমস্যা হচ্ছে না। এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন থাকে, আবার এমসিকিউ থাকে। তো বাদ দিও না, চ্যাপ্টারটা খুব একটা কঠিন কিন্তু নয়। তো যাই হোক, ক্লাসটা আমি আমার একটু কষ্ট হয়েছে করাতে, কিন্তু তারপরও করাতে পেরেছি, এর জন্য নিজের কাছে ভালো লাগছে। যদিও মাঝখানে মাঝখানে একটু আটকে গিয়েছি শারীরিক অসুস্থতার কারণে। তোমরা একটু ধৈর্য ধরে, বিরক্ত হয়ে যেও না প্লিজ, ধৈর্য ধরে ক্লাসটা শোনো। শনিবার তোমাদের সিটি পরীক্ষা হবে। তো ভালো থেকো, নিরাপদে থেকো।